পার্সপেক্টিভে এই প্রসেসিংটা নিয়ে চিন্তা করি, তাহলে এই জায়গাটা একটু আমাদের কাছে স্ট্রং, ওয়ার্কশপটা পুরো স্ট্রং একটা ভিউ পয়েন্ট হয়ে দাঁড়াবে। উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং পরবর্তীতে যারা রেকর্ড শুনবেন, আহ, সবার প্রতি কৃতজ্ঞতা। আজকের টপিকসটা রাখা হচ্ছে সব স্বাভাবিক কিন্তু আমি ঠিক নাই, ইনভিজিবল পিটিএসডির লক্ষণ, মাইলস্টোন ঘটনার পরবর্তী ট্রমা। শুধু এখানে মাইলস্টোন নিয়েই থাকছে না, কারণ ট্রমার বিষয়টাকে আমরা আজকে একটু অন্যভাবে এক্সপ্লোর করব। এটার বিষয় কি রকম, যে আমরা আজকে ফাইন্ড আউট করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি বাংলাদেশের পার্সপেক্টিভে বা গোটা ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে আমরা আসলে কেউ পিটিএসডি বা ট্রমার বাইরে নাই, ট্রমাটিক ঘটনার মধ্যেই আছি। তো যার কারণে ওই ঘটনার মধ্যে যেহেতু আছি, এই ঘটনাটার লক্ষণগুলো আমাদের ভেতরকে কোনো কোনো না কোনো ভাবে কি বিক্ষিপ্ত করছে। কিন্তু অ্যাকচুয়ালি এই বিষয়টা অজ্ঞতার কারণে বা অজানার কারণে অনেক সময় আমরা আসলে ওই জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারছি না। কারণ যদি আমরা একটু আসি ট্রমার এই জায়গাটা থেকে, যে পোস্ট ট্রমাটিক স্ট্রেসটা আসলে কি বিষয়টা অ্যাকচুয়ালি কবে ঘটে, বা এই পোস্ট ট্রমাটিক স্ট্রেসের লক্ষণগুলো আসলে কতদিন থাকে, বা এই বিষয়টা আম, আহ, জন্য কি এরকম, কারণ মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোর সেক্টরটা একদম ডিফারেন্ট একটা জগৎ। এই ফিজিক্যাল হেলথে আপনি ব্লাড টেস্ট করলেন, আপনি ইসিজি করলেন, এক্স রে করলেন, আপনি বিভিন্ন ধরনের টেস্টের, প্রস্রাব টেস্ট, বিভিন্ন টেস্টের মাধ্যমে আপনার কাছে রোগটা ভিজিবল হবে যে না, আপনি শারীরিক এই রোগটার মধ্যে আছেন। কিন্তু মানসিক মেন্টাল হেলথের জায়গাটায় এখানে অনেক গবেষণা এসেছে যে আমরা যারা সুস্থ মানুষ, তারা আমাদের জীবন দশায় 2 থেকে 3 বার প্রায় মেজর ধরনের মেন্টাল হেলথ প্রবলেমের মধ্য দিয়ে যাই। তো অ্যাকচুয়ালি আমরা যাই, কিন্তু এই জিনিসটা আমরা নোটিস করি না অনেক সময়। তো এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের এই ঘটনাটা, এই লক্ষণগুলো যে আমরা বেয়ার করছি, আমাদের মধ্যে যে আছে, এই ব্যাপারটা অনেক সময় আমরা আম, আহ, আমরা বুঝতে পারি না। হ্যাঁ। তো একটু যে জায়গাটা করব, যে এই সাইকোলজিক্যাল প্রবলেম গুলো যেটা হয়, যে আপনার বুক ব্যথা করছে, আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনার প্রচন্ড মাথা ব্যথা করছে, আপনার মানে বারবার 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 টয়লেট হচ্ছে, আপনার পুরো শরীর কেঁপে অজ্ঞান হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি দেশে বিদেশে প্রতিটা জায়গায় যে টেস্ট করছেন, কোনো ধরনের রোগ ধরা পড়ছে না। হ্যাঁ, আমার রিসেন্টলি অনেকগুলো কেস আসছে, যে কেসগুলোতে দেখা যাচ্ছে যে এই আগে তো এই কেসগুলোকে আসলে আহ, আধ্যাত্মিক একটা যে ব্যাপার মনে করা হতো, এবং জিনে ধরেছে এই জায়গাটা খুব প্রকট ছিল, গ্রাম অঞ্চলেও ছিল, শহর অঞ্চলেও ছিল, এখন অনেক জায়গাতেও আছে। কিন্তু এখন অনেক জায়গাতে ব্যক্তি বোঝার চেষ্টা করছে না যে এই জায়গাটা অ্যাকচুয়ালি অন্য কোনো ব্যাপার আছে কিনা। তো এই যে ট্রমাটাইজ যে ঘটনাগুলো ঘটে, এই ট্রমাটাইজের প্রথম যে 1 মাস, 1 মাসের মধ্যে যে লক্ষণগুলো দেখা যায়, এটা হচ্ছে অ্যাকুট স্টেজ, মানে একদম পুরো প্রাথমিক স্টেজে, যে একটা 3 দিন থেকে 1 মাসের মধ্যে এই উপসর্গগুলো থাকে। তো ওই 1 মাসের মধ্যে উপসর্গগুলো থাকার পর কখনো কখনো এই ট্রমাটাইজ ঘটনাগুলো, ট্রমাটাইজ সিমটম গুলো একেবারে আমাদের মধ্যে নাই হয়ে যেতে পারে। যেমন জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের যে ট্রমাটাইজ স্মৃতিগুলো আছে, ওই স্মৃতিগুলো একটা সময় আমাদের মধ্যে নাই হয়ে যেতে পারে, মানে নাই, একদম আমি স্বাভাবিক জীবনযাপন করছি। ঠিক এই ট্রমাটাইজ বিষয়গুলো আপনার লাইফে 6 মাস পর আবার ওই লক্ষণগুলো দেখা দিতে পারে। আমার এমন এক ক্লায়েন্ট এসেছে যার 6 এ হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কিন্তু সে এই প্রবলেমটা ফেস করেছে অনার্স ফাইনাল ইয়ারে। তার পিটিএসডি স্ট্রং ডেভেলপ করেছে কোনো রিজন ছাড়াই। হুম। এই একটু পরীক্ষার স্ট্রেস ছিল সেই জায়গাটা থেকে। তার মানে হচ্ছে ঘটনাটা ঘটার 1 বছর পরে এই লক্ষণগুলো দেখা দিতে পারে, ঘটনাটা ঘটার 6 মাস পরেও এই লক্ষণগুলো দেখা দিতে পারে, ঘটনাটা ঘটার, আমি যে ক্লায়েন্ট পেয়েছিলাম তার প্রায় 7-8 বছর পরও এই তার ঘটনাটা, লক্ষণ কিছু পোস্ট ট্রমাটিক স্ট্রেসের কিছু লক্ষণ তার মধ্যে প্রকট আকারে দেখা দিয়েছে।
তা এখন আজকের যে আলোচনার জায়গাটা হচ্ছে যে আমরা আসলে নিজেরা ফাইন্ড আউট করব যে অ্যাকচুয়ালি আমাদের ভেতরে কোনো ধরনের এই লক্ষণগুলো আছে কিনা। এখন ট্রমাটাইজের ব্যাপারটা কি ধরনের হয় আর কি, যদি আমরা একটু ফাইন্ড আউট করি, সেটা হচ্ছে গিয়ে যে পিটিএসডির কেন আমি বলছি যে আমরা সবাই পিটিএসডি তে আক্রান্ত, এই কথাটা আমি কেন বলছি, এই কথাটা এত স্ট্রংলি কেন বলছি, কারণ পিটিএসডি তে ডায়াগনোসিসের যে প্যাটার্নটা সেটাতে বলা হচ্ছে যে প্রত্যক্ষ ও পরোক্ষ উপায়ে ব্যক্তি নিজের বা অন্য কারো মৃত্যুর ঝুঁকি বা গুরুতর শারীরিক আঘাত বা যে কোনো সেক্সুয়াল ঘটনা, যে কোনো ট্রমা, অ্যাক্সিডেন্ট, সেগুলো সেটা সে নিজে ভুক্তভোগী হতে পারে, ব্যক্তি নিজেই ওই সমস্যাটার মধ্য দিয়ে যেতে পারে, এটি হতে পারে ব্যক্তি নিজেই ভুক্তভোগী, যারা মাইলস্টোনে ওই পরিস্থিতির মধ্যে ছিল, যে টিচার, যে স্টুডেন্ট, যে আশেপাশের প্রতিবেশী, তারা নিজেরা নিজেরা ওখানে ছিল, যারা মানে যে যারা আক্রান্ত হয়েছে ট্রমাটাইজে, যারা এখনো 10%, 20%, 15% যারা হসপিটাল থেকে এখন বাসায় চলে গেছে, এই যে ভুক্তভোগী, তারা কিন্তু ট্রমাটাইজ। যারা প্রত্যক্ষদর্শী, যারা ওখানে আশেপাশে দেখেছে, ঘটনাগুলো দেখেছে, তারাও পিটিএসডি আক্রান্ত হতে পারে। যারা এই ভয়ঙ্কর পরিণতির কথা শোনে বা দেখে, অর্থাৎ আমরা যারা এখানে উপস্থিত আছি তারা মোটামুটি সবাই এই ঘটনাটা হয় পেপারে দেখেছি, না হলে ফেসবুকে দেখেছি, না হলে ইউটিউবে দেখেছি, না হলে নিউজে শুনেছি। তার মানে আমরা মোটামুটি সবাই এই জুলাইয়ের ভায়োলেন্সের কথাই বলি, অথবা আমরা এই মাইলস্টোনের ঘটনাই বলি, অথবা আমরা গাজার যে কঠিন পরিস্থিতি সেটাই বলি, আমরা এগুলো দেখছি, আমরা এগুলো শুনছি, আমরা এগুলোর মধ্যে বিলংস করছি। এবং এই পিটিএসডিটা যখন আমাদের হলো, এই ঘটনাটা যেটা ঘটে, যে যেহেতু আমরা এজন্য বলছি যে আমরা সবাই মোটামুটি পিটিএসডি তে আক্রান্ত। এখন ট্রমাটিক ঘটনা সম্পর্কিত এখানে লক্ষণগুলো কি কি দেখা দেয় ট্রমা পরবর্তীতে, ধরেন যে আপনার 6 মাস পর, অথবা আপনার 1 বছর পর, বা আপনার যে লাইফ টাইম জীবনযাপন করছেন, তো আপনার লাইফে এগুলোতে কি কি লক্ষণ আছে যেটা দেখে আপনি মনে করতে পারেন যে না, আমার ভেতরে এই প্রবলেমটা কিছুটা হলেও আছে। প্রথম জায়গাটা হচ্ছে ফ্ল্যাশব্যাক হয়, ট্রমার যে ঘটনাগুলো আছে সেগুলো ছবি আকারে, অথবা মেমোরি ঘটনা আকারে, অথবা দুঃস্বপ্ন দুঃস্বপ্ন আকারে এই বিষয়গুলো ফ্ল্যাশব্যাক হয়। ফ্ল্যাশব্যাক হঠাৎ করে রাতে ঘুমের মধ্যে, হঠাৎ করে রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে হচ্ছে গ্যাস ছাড়া শব্দ, কোনো একটা দৃশ্য, কেউ ব্যথা পেয়েছে, রক্ত বের হচ্ছে, ওই দৃশ্যটা, কোন একটা মানে আপনার হঠাৎ করে আপনি রাস্তায় পড়ে গেছেন, বা একটা অ্যাক্সিডেন্ট দেখেছেন। তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ছবি বা মেমোরি আপনার কল্পনায় কল্পনায় বারবার চলে আসতে পারে, দুঃস্বপ্ন আকারে আসতে পারে, অথবা আপনার মধ্যে ওই যে ঘটনাটা ঘটেছে ওই অনুভূতিটা, ওই যে ট্রমাটাইজ অনুভূতিটা আপনি ঠিক আহ, এখন কোনো ট্রমাটিক সিচুয়েশনে না থাকা সত্ত্বেও ওই অনুভূতিটা ফিল করছেন, একদম ওই সময়ের অভিজ্ঞতাটা। এবং দীর্ঘ মেয়াদি যদি শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া থাকে, তাহলে এই সবকিছু প্রকাশ পায়। এই জায়গাটাতে যদি আমরা খুব গভীরভাবে চিন্তা করে দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের ট্রমাটাইজ যে পরবর্তী সময়ের যে বিষয়গুলো, সেটা কোনো না কোনো ভাবে আমরা বিলংস করছি। আমি যদি একদম ধরে ধরে বলি, যে ট্রমার সম্পর্কিত খারাপ লাগা, স্মৃতি, অনুভূতি, চিন্তা, এগুলো ব্যক্তি এড়িয়ে চলে। কেউ কেউ এগুলো এড়িয়ে চলে, কেউ কেউ হচ্ছে গিয়ে ওই দেখতে পারে না কোনো ওই ওই ধরনের কখনো লাশ বা ওই ধরনের কোনো স্মৃতি যদি দেখে, তার মধ্যে পেনিক অ্যাটাকের হচ্ছে সিমটম গুলো সাথে সাথে তৈরি হয়, সে ওই জায়গাটা দেখতে পারে না, মানে ওই জায়গাটা চরম ভাবে এড়িয়ে চলে। আহ, যেমন আমার রিসেন্ট একটা ক্লায়েন্ট, ওর মা সুইসাইড করে ফ্যানে
দিয়ে ও ওই রুমটাতে ঢুকতে পারে না। ওই রুমটাতে ঢুকলেও অজ্ঞান হয়ে যায়। যখন ওই রুমটাতে যাহা ঢোকে বা ওই বাসায় আগে যেতে পারতো না, 1.5 মাস আগে সে ওই বাসাটাই ঢুকতে পারতো না, বাসায় ঢোকার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যেত। এই তখন সে এই জায়গাটা এড়িয়ে চলে, ওই ট্রমাটাইজ সিচুয়েশন গুলো এড়িয়ে চলে। এবং এই যে বাচ্চারা বা মা বাবা, একটা পরিবার আছে যে পরিবারের একমাত্র মেয়ে ছিল, সেই মেয়ে মারা যাওয়ার পর বাবা মা সবকিছু নিয়ে একদম ঢাকা শহর ছেড়ে একদম তাদের গ্রামের বাড়ি চলে গেছে। কারণ ওই স্থানটা, যে মা বাবার হচ্ছে গিয়ে আমি যখন হচ্ছে বার্ন ইউনিটে একদিন আমাদের ছিল, তো ওখানে গেলাম। তো এক একসাথে 3টা ফ্রেন্ড ওনারা ছিল, 3 ফ্রেন্ডই মানে আমি যখন ছিলাম ওই সময় একটা ফ্রেন্ড মারা গিয়েছে, আর আমি যখন ওখান থেকে চলে আসতেছি তখন আরেকটা ফ্রেন্ডের মানে আমি সকালে দুপুর 3টায় গিয়েছি, তখন একজন মারা গিয়েছে, তার বাবা মা ছিলেন। এবং তখন আরেকজন ফ্রেন্ডের মার সঙ্গে আমি কথা বলছিলাম, ওনার বাবা পরিবারের সাথে কথা বলছিলাম। তো ওই বাচ্চাটা আমরা যখন আসি তখন আসতেছি ওই সময় মারা যায়। তো ওই মা বলছিল আর কি যে সব ছোট ছেলে তারা ঢাকার বাইরে থাকে, ওই ছেলের জন্যই শুধু মানে ছেলেদের জন্যই গাড়ি কিনছে যাতে করে যাতায়াত করতে পারে। তো এখন ওই যে স্থানটা, জিনিসপত্রগুলো, ব্যাগ বা ওর কাপড় চোপড় গুলো, এই সবকিছু হচ্ছে গিয়ে ওই মায়ের জন্য কিন্তু মা বা ভাইটা যে আছে, ভাই যেটা গিয়েছে, এটা ট্রমাটিক একটা সিচুয়েশন তৈরি করতে পারে, করবে, করে। এবং এই চিন্তাগুলো, অনুভূতিগুলো এত বেশি নেগেটিভ প্রতিক্রিয়া করে ব্যক্তির লাইফে যে ব্যক্তি পৃথিবীর ব্যাপারটা নিয়ে তার মধ্যে ও- একটা নেগেটিভ চক্রে সে পড়ে যায়, নিজেকে ব্লেম দেয়, আহ অনেক সময় কাউকে বিশ্বাস করতে পারে না, দুনিয়ার সম্পর্কে খুবই স্ট্রং নেগেটিভ একটা ধারণা তৈরি হয়। এবং আমাদের মধ্যে যে জিনিসটা অনেক প্রকট আকারে দেখা দিচ্ছে সেটা হচ্ছে আনন্দ, খুশি, ভালোবাসা, তৃপ্তি, এই অনুভূতি গুলো অনেকটা আমাদের শূন্য হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, আগের মতন থাকছে না আমাদের দৈনন্দিন জীবনে। যদি আগের তুলনায় করা যায়, তো আমাদের হচ্ছে আগের যেমন আমরা যখন গল্পগুলো শুনি বা আত্মীয় স্বজনের শুনি যে হয়তো বা তাদের পোশাক অনেক বেশি ছিল না, আমাদের একদম আলমারি ভর্তিতে অনেক পোশাক। আগে এত বেশি অনেকে মানে চাওয়া মাত্রই ঘুরতে যাওয়া বা চাওয়া মাত্র একটা জিনিস কেনা, খাবার খাওয়া, এই ব্যাপারটা অনেকের মধ্যে ছিল না। কিন্তু সকালবেলা উঠতেছে একটা পরিতৃপ্তির ব্যাপারটা অন্যরকম ছিল। বা একটা বই নিয়ে সারাদিন ওই বইটার ভেতর ডুবে যাচ্ছে, বা বইটা নিয়ে অ্যানালাইজ করছে, পড়ছে, বিভিন্ন ধরনের ডিসকাস মূলক বিষয় আসতেছে। কিন্তু এখন আমাদের যে জিনিসটা হচ্ছে, বাচ্চারা দুষ্টুমি করছে, খেলাধুলা করছে, সেইটাতে এক ধরনের তৃপ্তি ফিল করছে। কিন্তু আমাদের মধ্যে না এই ছোটখাটো আনন্দ অনুভূতি গুলো হাওয়া হয়ে যাচ্ছে। এমনকি একটা বাচ্চা যে মসজিদে যায়, ছোট একটা বাচ্চাকে নিয়ে যে তার বাবা মসজিদে যাবে, সেখানকার মুসল্লিরা হচ্ছে বাচ্চাটার ওই উপস্থিতিটাতেই বিরক্ত হয়ে যাচ্ছে। এবং ব্যক্তির মধ্যে তৃপ্তি অনুভূতিটা একটা তার যতটুকু আছে, সেই ততটুকু নিয়ে যে তৃপ্তি বা আনন্দ অনুভূতির জায়গাটা, সেটা দিন দিন কমে যাচ্ছে। এবং ব্যক্তির মধ্যে একটা নিজেকে একটা বিচ্ছিন্ন একটা জায়গার মধ্যে খেয়াল করছে। এ- এবং এই ব্যাপারটা আমাদের মধ্যেও ঘটছে। এই লাস্ট যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমাদের মধ্যেও দেখা দিচ্ছে, প্রকট আকারে দেখা দিচ্ছে। তার মানে হচ্ছে অতীতের অনেকগুলো ট্রমাটিক ইভেন্টের সঠিকভাবে ভেন্টিলেশন বা সঠিকভাবে প্রসেসিং না হওয়ার কারণেও আমরা এখনো ট্রমার অনেকগুলো সিমটম ক্যারি করছি। আমি আবার সামনে যখন আপনাদেরকে বৈশিষ্ট্যগুলোকে এক্সপ্লোর করব, তখন এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা আসলে সবাই কিভাবে পিটিএসডি তে আক্রান্ত, আমরা যদি ওইটার একটা আম, চিত্র দেখি যে আমাদের আসলে কেন আমরা বলছি যে না, আমাদের মধ্যেও পিটিএসডির সিমটম গুলো ক্রমান্বয়ে বাড়ছে, বা ক্রমান্বয়ে আমরা এটার দ্বারা কোনো না কোনো ভাবে আমরা প্র্যাকটিস করছি পিটিএসডির যে বৈশিষ্ট্যগুলো, অভ্যাসগুলো, এই অভ্যাসগুলোর মাঝে আমরা আছি। এটার 1 নম্বর জায়গা হচ্ছে যে আমাদের, আমরা আসলে শো করি, আমরা দেখি হচ্ছে বিহেভিয়ার, মানুষ আমাদের আচরণ দেখে।
আমাদের শারীরিক প্রতিক্রিয়াগুলো প্রকাশিত হয়। হুম। কিন্তু আমাদের ইনার জগৎটায় যে আমরা একটা একটা অন্য ধরনের ঘোরের মধ্যে আছি, তো ওই ঘোরটা আমাদেরকে, আমাদের পৃথিবীটাকে সংকুচিত করে দিয়েছে। সেই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা ফিল করছি না, বা অনেক সময় আমরা খেয়াল করতে পারি না কেমন হতে পারে বিষয়টা। আমরা যদি আমাদের বিলিফ সিস্টেমের জায়গাটাতে দেখি, তো আমাদের অনেকগুলো বিলিফের জায়গা আছে, যেটা আমি পৃথিবীকে একটা ব্যাখ্যা করছি, চিন্তা করছি, নিজের সম্পর্কে চিন্তা করছি। তো এই জায়গাটাতে আহ, এই যে বিভিন্ন ধরনের ট্রমাটাইজ ঘটনাগুলো বাবা মার মধ্যে বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, বয়স্ক ব্যক্তিগুলো, পারিবারিক বয়স্ক ব্যক্তির মধ্যে, বা আমাদের সারাউন্ডিং এ যারা আছে, আমরা যদি তাদেরকে খুব গভীরভাবে চিন্তা করি, তখন তখন দেখবো যে আম, এখন ব্যক্তির মধ্যে তীব্র আবেগ প্রকট আকার দেখা দিচ্ছে। তীব্র আবেগ, কারণ এই আমাদের বিলিফ সিস্টেমটা না অনেকটা হচ্ছে কোনো না কারণে করাপ্টেড হয়েছে, কোনো না কোনো কারণে। এই যে নানান ধরনের ট্রমাটাইজ ঘটনার মধ্যে দিয়ে আমরা যাই, সেটা পারিবারিক ভায়োলেন্স হতে পারে, সেটা বিভিন্ন ধরনের ট্রমাটিক জিনিস দেখার ফলে, আমার সাথে না, আমার সাথে ঘটেনি কিন্তু অন্যের সাথে ঘটছে, কিন্তু ওটা আমি পড়ছি, দেখছি, ওটা নিয়ে অ্যানালাইজ করছি। আরো কঠিন বিষয় হচ্ছে গিয়ে, আগে ব্যক্তির হিলটা হতো ভালো, কারণ সে অল্প ডোপামিনের মধ্যে থাকতো। অল্প ডোপামিন বলতে সে বই পড়ছে, তার হচ্ছে অটোমেটিক ব্রেনের একটা ব্রেনটা হচ্ছে কোনো না কোনো ভাবে রিস্টারিং হয় বা রিফ্রেশ হয়ে যায়। কিন্তু যখন এখন আমরা যেটা হচ্ছে যে আমাদের স্মার্টফোন গুলো একটা হচ্ছে ভয়ানক পাওয়ারফুল একটা টুল, যেটা আমাদের ট্রমাটাইজ করে। আগে যেটা ছিল একটা টিভিতে মানুষ অনেকে মিলে দেখতো, কিন্তু এখন যেটা হচ্ছে ছোট্ট একটা স্মার্টফোন, যে স্মার্টফোনটাতে আমরা ফোন চালাচ্ছি, ফেসবুক চালাচ্ছি, আমরা ইউটিউব চালাচ্ছি, বা আমরা বিভিন্ন ধরনের নিউজ দেখছি। কন্টিনিউ আমরা আমাদের আঙ্গুলটা চালাচ্ছি এবং আমরা দেখছি, বিভিন্ন জিনিস দেখছি। এই বিভিন্ন জিনিস দেখতে যে আমরা এত অযাচিত ইনফরমেশন আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে ফেলছি, যেটা আমাদের বডিতে নিউরো এক্সপেক্টেড পয়েন্টের যতটুকু ডোপামিন দরকার আমার জন্য, সেই ডোপামিনের আধিক্যতাটা তৈরি করছে অনেক বেশি পরিমাণ। এত তীব্র পরিমাণ হচ্ছে ডোপামিনের ভারসাম্যহীনতাটা। তো সেই জায়গাটাতে যেটা হচ্ছে, আমি হচ্ছে কম ডোপামিন ফিল করা জিনিসগুলোর প্রতি ইন্টারেস্ট আমাদের কমে যাচ্ছে কোনো না কোনো ভাবে। এবং আমরা আসলে ওই আঙ্গিকে ইবাদত করেও কোনো তৃপ্তি ফিল করি না। ওই আঙ্গিকে আগে যে একটা বই পড়ে বা একটা চ্যাপ্টার পড়তে পড়তে আমাদের যেভাবে ফিলিংসটা হতো, বা আমি বই নিচ্ছি, গাদা গাদা বই আছে, বই আমি নিজেও, স্যার আমি আমার কথা বলছি, শুধু আপনাদের কথা বলছি, ব্যাপারটা এরকম না। এটা এই ভয়ানক ইনফ্লুয়েন্সের মধ্যে আমরা সবাই আক্রান্ত। বই গত এই বছরে আমি যত পরিমাণ বই কিনেছি, কিন্তু আমি দেখলাম যে আমি দুইটা বই ওইভাবে সুন্দরভাবে পড়িনি। তার মানে হচ্ছে ব্যাপারটা যেটা ঘটছে যে, এই যে আমরা যে একটা ঘোরের জগতের মধ্যে জীবনযাপন করছি, ওই ঘোরটা আমাদেরকে আলটিমেটলি লং টার্ম ক্ষতি করছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। এরপর যেটা তৈরি হচ্ছে, আমরা না এক ধরনের অটো পাইলট পজিশনে চলে যাচ্ছি কেন জানি। যেমন আমাদের ব্রেন এখন শর্টকাট একটা ব্যাপার পছন্দ করে। যেমন ট্রমাটিক অভিজ্ঞতাগুলো যখন মস্তিষ্কে ইন্ট্রোডিউস হয়, তখন এটা হচ্ছে গিয়ে একটা শর্টকাট রাস্তায় চলে। আমরা যে একটা বিষয়কে নিয়ে নতুন ভাবে ভাববো, সেটার বদলে পুরোনো প্যাটার্নস গুলো আমরা কপি পেস্ট করি, কন্টিনিউ কপি পেস্ট করছে ব্রেন, কন্টিনিউ কপি পেস্ট করছে। এবং কোনো একটা ঘটনায় রিয়াকশন যে বেড়ে গেছে, রেগে যাওয়া বলেন বা মন খারাপ করা বলেন, বা অতিরিক্ত পরিমাণ প্যানিক হয়ে যাওয়া ব্যাপারটা বলেন, বা অতিরিক্ত পরিমাণ রেগে যাওয়ার ব্যাপারটা বলেন, এটা বোঝার আগে একজন ব্যক্তি ঘটনা সামান্য একটু ঘটার সাথে সাথেই ব্যক্তি অটোমেটিকলি সে রিয়াক্ট করে ফেলছে। এবং এই রিয়াকশনটা, মানে রিয়াকশনটা হয়ে যাওয়ার পর যখন একটা ম্যাচাকার ঘটে যাচ্ছে, তখন ব্যক্তি বুঝতে পারছে না এই এই বিষয়টা নিয়ে তো এত রিয়াক্ট করার কিছু ছিল না। এবং এটা হচ্ছে গিয়ে ব্যাপারটা, যতবার ওই ঘটনাটা আমরা করি, যতবার আমরা ওই আচরণটা করতে থাকি, ততবার আসলে আমাদের এই বিষয়টা কন্টিনিউ চলতে থাকে।
ঠিক আছে। তো এইটুক জায়গাতে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এই যতটুকু বললাম, এই এই পয়েন্ট পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। জি, মাশাল্লাহ, অনেক সুন্দর প্রেজেন্টেশন ছিল। আমি হয়তো মিস করে ফেলছি, অথবা মানে নেটওয়ার্ক ইস্যুতে ওই যে ডায়াগ্রাম যেটা ছিল, এটা কি একটু এক্সপ্লেন করা হয়েছে নাকি মানে সময় স্বল্পতার জন্য ওটা ইয়ে করা হয়েছে? এটা ডায়াগ্রাম মনে ছিল এখানে। হ্যাঁ, ডায়াগ্রাম একটা ছিল। ডায়াগ্রামটা আমি ধরে ধরে এক্সপ্লেন করছি আর কি। বিলিফ সিস্টেমটাই এসেছে, আমরা পরের পার্ট গুলোতে আস্তে আস্তে এক্সপ্লোর করছি। আর ডায়াগ্রামটা মানে এই পর্যন্ত আপনার হচ্ছে ট্রমা নিয়ে যে সিমটম গুলো এক্সপ্লোর করা হলো, বা ট্রমা নিয়ে যে আমরা লুপের মধ্যে ঘুরছি, এই পর্যন্ত আপনি এখানে আপনার কোনো প্রশ্ন আছে কিনা আপু? না না, সিমটম নিয়ে কোনো প্রশ্ন নেই ওখানে। কোর বিলিফের কিছু ছিল কিনা এটা জাস্ট আমি দেখতে চাচ্ছিলাম আর কি। ওই যে সিমটম নিয়ে কোনো হ্যাঁ, প্রশ্ন, আমি এটা কি আজকে কোর বিলিফ ওটা একটা কি আছে, স্ট্রং কোর বিলিফ আছে। স্ট্রং কোর বিলিফটা নিয়ে এক্সপ্লোর করছিলাম আমি। ওটা তাহলে আবার ওই স্লাইডটাতে যাই, তাহলে আপুর জন্য সুবিধা হবে। যদি আমি আবার থ্যাংক ওই ইউ। পয়েন্টে যাই, তাহলে যেটা আমরা পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে। আপু যেটা বলছিলেন যে কোর বিলিফের কোনো জায়গা আছে কিনা, হ্যাঁ, এখানে কোর বিলিফেরই জায়গা আছে। মূলত এই যে জায়গাটা, যে বিলিফটাই হচ্ছে মূল। আমরা আসলে প্রতিক্রিয়া দেখি, আমরা রাগের প্রতিক্রিয়া দেখি, আমরা বিহেভ দেখি, যে একটা মানুষ গালি দিচ্ছে, একটা মানুষ মন খারাপ করছে, মানে এই এই ট্রমার জিনিসটা তো মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বিভিন্ন ধরনের পারিবারিক বা ব্যক্তিগত জীবনে ছোটবেলা থেকে নানান ধরনের ট্রমাটাইজ আমরা হই। তো ওই ট্রমাটা আমাদের ভেতর থেকে যায়, ট্রমাটা আমাদের শরীরের ভেতর থেকে যায়। ওটা যদি আমরা প্রসেসিং না করি, ওটা বের করার জন্য আমরা যদি কাজ না করি, তাহলে আমাদের ট্রমার যে লুপটা, ওইটাই বলছিলাম যে আমরা ট্রমার একটা লুপের মধ্যে ঘুরছি। যে মাইন্ডসেট একটা কোর বিলিফ সিস্টেম, ট্রমাটাইজ যে কোর বিলিফ সিস্টেমটা, যে কেন অ্যাকচুয়ালি ট্রমাটাতে থাকাটা ক্ষতিকর, আমাদের জন্য ট্রমা নিয়ে কাজ করাটা গুরুত্বপূর্ণ। কারণ আমাদের বিলিফ সিস্টেমটা তখন স্বাভাবিক বিলিফ সিস্টেমে কাজ করে না, এটা একটু বিকৃত হয়ে যায়। আমাদের নিজেদের দেখা এবং পৃথিবীকে দেখার যে মাইন্ডসেটটা, এটা চেঞ্জ হয়ে যায় ট্রমার কারণে। তখন আমরা আসলে আমাদের পার্সোনালিটিটা খুব বেশি সংকীর্ণ হয়ে যায়। আমরা শরীরটা সবচেয়ে অ্যালার্মিং রোলে থাকে, অ্যালার্মিং। কেউ কিছু বললে, আগে হয়তো বা একটা ব্যক্তি একটা কথা বললে কখনো ওই ব্যক্তি রাগী হতো না, হেসে উড়াই দিত। কিন্তু ওই সামান্য কথাটা সে এখন শুনতে পাচ্ছে না, তার তীব্র আবেগ কাজ করছে, কেন তাকে ওই কথাটা বলা হলো, সেটা নিয়ে মেচাকার একটা ঘটনা ঘটে ফেলছে তার মধ্যে। থটের মানে যেহেতু তার কোর বিলিফটা হচ্ছে বিকৃত হয়ে গেছে ট্রমার কারণে। এই যে যে আপু যে ফর্মুলাটার কথা বলছে, যে এই ফর্মুলাটা যখন একটা ব্যক্তি ট্রমাটাইজ থাকে, তখন তার বিলিফ সিস্টেমটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়। প্রতিক্রিয়াটা তো আমরা দেখছি, বিহেভিয়ারটা কিন্তু আমরা দেখছি, কিন্তু ঘটনা তো ঘটছে তার বিশ্বাসে। তার হচ্ছে অটো পাইলটে যে চলে গেছে তার থট প্রসেসিংটা সেই জায়গাটাতে। কিন্তু আমরা বলছি রাগ হইও না, রাগ হলো অমুক অমুক খারাপ হবে। রাগ নিয়ে কোরআনের এই আয়াত আছে, বিহেভিয়ার নিয়ে এই আয়াত আছে যে এইরকম করা যাবে না। কিন্তু ওই জিনিসটা আমার বিলিফ সিস্টেম পর্যন্ত পৌঁছাচ্ছে না, কারণ আমি একটা হ্যাবিট লুপের মধ্যে চলে গেছি। এবং এই হ্যাবিট লুপটা কন্টিনিউ থাকতে থাকতে একটা পার্সোনালি শেপিং এ তৈরি হয়, পার্সোনালি প্যাটার্ন তৈরি হয়ে যায়। তো সেই জায়গাটাতে এই যে বিলিফ সিস্টেমটাতে যে প্রবলেম হচ্ছে, এবং আমি এটাতে রিয়াক্টিভ আচরণ করছি, এই রিয়াক্টিভ আচরণগুলো আমাকে পরবর্তীতে আমার সম্পর্কগুলোতে একটা খুব ভয়ানক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। একটা মা যখন রিয়াক্টিভ আচরণ করছে, সেটা তার বাচ্চার উপর ইম্প্যাক্ট ফেলছে। একটা ওয়াইফ যখন রিয়াক্টিভ আচরণ করছে, তখন তার হাজবেন্ডের উপর, হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ ইম্প্যাক্ট ফেলছে। একজন হাজবেন্ড যখন রিয়াক্টিভ আচরণ করছে, তখন মায়ের উপর ইম্প্যাক্ট ফেলছে, বাচ্চার উপর ইম্প্যাক্ট ফেলছে, এবং ঘরের যে অন্যান্য শ্বশুর শাশুড়ি অন্য পরিবারের মানুষগুলো আছে, তাদের উপর ইম্প্যাক্ট ফেলছে। দেখুন, সার্কামস্টেন্সটা যদি আপনি চিন্তা করেন, একটা মার উপর যখন পড়ে, তখন মা কিন্তু তার অধীনস্থ তার সন্তানের উপর খারাপ আচরণ করে। কিন্তু যখন হাজবেন্ডের উপর মানে যখন হাজবেন্ড রিয়াক্ট করছে, তখন শুধু সেটা ওয়াইফের উপর থাকছে না, ওয়াইফের উপর পড়ছে, সন্তানের উপর পড়ছে, এবং পরিবারে যদি ওখানে শ্বশুর শাশুড়ি থাকে তাদের উপরও পড়ছে। তার মানে অ্যাজ এ অভিভাবক যে একজন ব্যক্তি, তার রিয়াকশনটা ভয়ানক মারাত্মক ভূমিকা রাখতে পারে একটা পরিবারের মধ্যে। তো এই যে বিলিফ সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের কোর বিলিফটা আমাদের ট্রমার কারণে,
এই এবং এটা তীব্রতা বাড়ছে, তীব্রতাটা আসলে কিভাবে ইম্প্যাক্ট ফেলছে সেটা আমাদের ব্রেনটা শর্টকাট একটা পদ্ধতির মধ্যে নিয়ে যাচ্ছে। আমার ব্রেন কোনো একটা ঘটনা শোনার সাথে সাথে, দেখার সাথে সাথে, মানে ওইটাকে পর্যবেক্ষণ করার আগেই একটা রিয়াকশন, প্রতিক্রিয়া শরীরকে দিচ্ছে। ওই শরীর যখন রিয়াক্ট হয়ে যাচ্ছে তখন অনেকগুলো লক্ষণ আমার বডিতে দেখা দিচ্ছে। লক্ষণগুলো আমরা যদি সামনে আসি তাহলে আমরা দেখতে পারবো। এবং পাশাপাশি কি ঘটছে, আমরা একটা পিটিএসডি অভ্যাসে আমরা জীবন যাপন করছি, অভ্যস্ত হয়ে যাচ্ছি, রিহার্সাল করছি। মানে প্রতিবার একই পরিস্থিতিতে একই রকম প্রতিক্রিয়া হলে মস্তিষ্ক এইভাবেই রিয়াক্ট করা নিরাপদ ধরে নেয়। মানে হচ্ছে আপনি রাগ হলেই অটোমেটিক আপনার মুখ দিয়ে যে গালি বের হয়ে যাচ্ছে, অটোমেটিক যে আপনার হাতটা উঠে যাচ্ছে, অটোমেটিক আপনার যে আম, হিংস্র চেহারার বহিঃপ্রকাশ ঘটছে, সেইটা হচ্ছে আপনার ব্রেন রিহার্সাল করছে বারবার, মুখস্থ করে ফেলছে। এবং এটা মুখস্থটা এতটা স্ট্রংলি হয়েছে যে এখন রাগও হতে হয় না, এখন মানে চিল্লাতেও হতে হয় না। যদি আহ আহ তোয়ালাটা এই জায়গা থেকে এই জায়গায় থাকে তাহলে আপনার মেজাজটা এলোমেলো হয়ে যেতে পারে। এখন যদি কেউ একটা জোরে কথা বলে সেটাতে আপনার এলোমেলো কন্ডিশন হতে পারে, কারণ ওই ব্যাপারটা বারবার ঘুরতে 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 মস্তিষ্কে এভাবেই গেঁথে নিছে যে না, এই আচরণটাই এটার জন্য বেস্ট, এই কাজ, এই প্রতিক্রিয়াটাই এখানে করতে হবে, এখানে আর অন্য কোনো উপায় নাই। মানুষের মধ্যে আনন্দ অনুভূতি গুলো ধ্বংস হয়ে গেছে। এখন যদি একটা পাখি ডাকছে, সকালবেলা যে পাখি ডাকার মধ্যে একটা চেয়ারফুল খুশির ব্যাপারটা ছিল ছোটবেলায়, আমরা যখন গ্রামে, আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, আমি যেহেতু একদম পুরো গ্রামের এনভায়রনমেন্টটা দেখেছি, ওখানে যে বৃষ্টির শব্দ, বৃষ্টির এর মধ্যে আঙ্গিনায় পুঁটি মাছ ধরার যে আনন্দটা, ওই আনন্দটা অ্যাকচুয়ালি এখন আমাদের ভেতর আর নাই। মানে ওই আনন্দ, ওই তৃপ্তি জায়গা, আমাদেরকে নিয়ে আমাদের দাদা দাদির যে আনন্দের জায়গাটা, এখন তো দাদা দাদির মধ্যে ওই আনন্দ বাচ্চাদেরকে নিয়ে খুঁজে পাওয়া যায় না। বা একটা মার একটা সন্তানের সামনে হাসি নিয়ে যেভাবে রিল্যাক্স থাকার জায়গাটা, এখন তো ও অঢেল অনেক কিছু থাকলে ওই জায়গাটা তো নাই। তো দেখা যাচ্ছে কি, মস্তিষ্ক আমাদের ট্রমাটাইজ হয়ে আছে, এবং ট্রমাটাইজ হওয়ার ফলে আমরা যে এই আনন্দ, খুশি, ভালোবাসা, তৃপ্তি, এই অনুভূতি গুলো থেকে বঞ্চিত হচ্ছি, এটা আমরা আসলে রিয়েলাইজ করতে পারছি না যে কেন এটা হচ্ছে। কারণ আমরা একটা অভ্যস্ত লাইফের ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছি, যেহেতু এটা অটো পাইলট চলে গেছে, এখন ওটা অভ্যাসে পরিণত হয়েছে। এবং এই অভ্যাসটা আসলে কি প্রভাব ফেলছে, এই অভ্যাসটা যেটা প্রভাব ফেলছে সেটা হচ্ছে গিয়ে এম, যতবারই আমি ট্রিগার হব, কারণ আপনি দুনিয়াতে আসছেন মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত ট্রিগার হওয়ার মতন নানান ধরনের ইনস্ট্রুমেন্ট দিনের পর দিন আপনার লাইফে জমা হতেই থাকবে। আপনার লাইফ মানে যত দিন যাবে আপনার স্ট্রেস বাড়তে থাকবে, স্ট্রেস কমার কোনো স্কোপ নাই। যত দিন যাবে, যখন ক্লাস ফাইভে পড়ে এক ধরনের স্ট্রেস, ক্লাস নাইন টেনে পড়লে এক ধরনের স্ট্রেস, বিয়ে করলে এক ধরনের স্ট্রেস, বাচ্চা হলে এক ধরনের স্ট্রেস, বাচ্চা স্কুলে যাবে সেটা আর এক ধরনের স্ট্রেস। মানে কন্টিনিউ আপনার জীবনের ধাপগুলোতে স্ট্রেস আসবে। তো এই স্ট্রেসের ট্রিগারটা কি হবে, ওই ট্রিগার প্রতিক্রিয়াটা চলতেই থাকে, চক্রাকারে ঘুরতেই থাকে, কারণ ব্রেন ওটার সাথে অভ্যস্ত। এবং ব্রেন কি করে, এনার্জি সেভ করে রাখে। তাই ওই যে পুরাতন যে রুটিনটা আছে, পুরাতন যে সে একটা কোপিং মেকানিজম তৈরি করছে, ওই কোপিং মেকানিজম থেকে সে বের হয় না। এবং একটা পর্যায়ে কি হয়, এই উম, অভ্যাসটা হতে 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 মানুষের পার্সোনালিটি প্যাটার্নে পরিণত হয়ে যায়। এবং মানুষ ভাবছে এটাই স্বাভাবিক, এটাই নর্মাল। মানে এভাবে বউকে পিটানোটাই নর্মাল। যত আমি গ্রামের আমি আমার প্রচুর ক্লায়েন্ট, আমি হচ্ছে রুরাল এরিয়ার ক্লায়েন্ট দেখি, এবং সেখানে আমার 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 ক্লায়েন্ট এসে আমাকে বলছে যে হ্যাঁ আমি আমার ওয়াইফকে মারি, আসলে এটা মানে আমি আসলে ওই সময় নিয়ন্ত্রণ রাখতে পারি না। মানে ভদ্রলোক খুব স্বতঃস্ফূর্ত ভাবে আমার সাথে বিষয়টাকে স্বীকার করছে যে না, অ্যাকচুয়ালি হঠাৎ যখন কিছু বলে ফেলে আমার মাথাটা আসলে ঠিক থাকে না, আমাকে মানে তখন আমার অটোমেটিক হাঁটু উঠে যায়, অটোমেটিক তার উপরে আমার মানে হিংস্র আচরণটা উঠে শুরু হয়ে যায়। এবং হঠাৎ করে এই যেহেতু এটা একটা সেফটি স্ক্রিপ্টটা তৈরি হয়ে যায় ব্যক্তির মধ্যে, কিন্তু এটা বাস্তবে তো স্বাভাবিক না। বাস্তবে তো এটা একটা অস্বাভাবিক অবস্থা, এটা অস্বাভাবিক একটা পরিস্থিতি, কিন্তু এটা অ্যাকচুয়ালি স্বাভাবিক হয় না। এবং যেটা হয় ফলে মানুষের জীবনটা যেটা ফলাফল হিসেবে সংকুচিত হয়ে যায়, আরো নিজেকে সে যেহেতু সম্পর্কগুলো রিয়াক্টের ফলে
নষ্ট হয়ে যায় অনেকটা, বা আগের মতন ওই রকম স্মুথ থাকে না, যার কারণে ব্যক্তি আসলে নতুন অভিজ্ঞতাটাকে এড়িয়ে যেতে উম, শুরু করে। কারোর সাথে পরিচিত, কারোর সাথে কানেক্টেড হওয়া, কারোর সাথে ফ্রেন্ডশিপ করা, কারোর সাথে বন্ধুত্ব করা, সারাউন্ডিংটা বাড়ানো, এটা চাইতে সে নিজে মনে করে যে না, আমি ছোট থাকে, আরো সংকুচিত হতে থাকে, নিজের গর্তের মধ্যে আরো ঢুকে যায়। এবং এবং ব্যক্তি যে হিলিং প্রক্রিয়াটা আটকে গেছে, সেটাও ব্যক্তি অনেক সময় টের পায় না। এখন আমরা আসলে দেখি যে অ্যাকচুয়ালি ট্রমাটিক স্ট্রেস হলেই সবার ক্ষেত্রে কি একই রকম ঘটনা ঘটে কিনা, বলা হচ্ছে যে না, কেউ কেউ পিটিএসডি তে ভোগে, কারণ আমরা তো সবাই অ্যাকচুয়ালি পিটিএসডির ইনস্ট্রুমেন্টের ওয়ার্ল্ডেই বসবাস করি। কিন্তু কারো কারো এটা রেজিলিয়েন্ট পাওয়ারটা থাকে, যারা মনের জোরে এই পিটিএসডিটাকে ওভারকাম করতে পারে। সবাই পিটিএসডি তে ভোগে না, কারো কারো এবং আমরা যেটা খেয়াল করলে যদি দেখি যে আমাদের পরিবারের যে মানুষগুলো অল্পতে অসুস্থ হয়ে যাচ্ছে, হয়তো বা জ্বর, ঠান্ডা, কাশি, বিভিন্ন ধরনের মাথা ব্যথা, নানান ধরনের রোগ হচ্ছে, এটা একটা স্ট্রং 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 কারণ হচ্ছে তার স্ট্রেস। স্ট্রং একটা কারণ হচ্ছে স্ট্রেস। এখন আমরা আসলে দেখবো যে পিটিএসডির যে আরেকটা যে প্যাটার্ন, সেটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া এবং বিহেভিয়ার, এগুলোতে আসলে কি ধরনের প্রভাব পড়ে। আমরা তো এতক্ষণ দেখলাম যে বিলিফ সিস্টেমটা এরকম হচ্ছে, আমরা হচ্ছে অটোমেটিক একটা থটের মধ্যে চলে যাচ্ছি, আমাদের ইমোশনটা এলোমেলো হচ্ছে, কিন্তু আমরা আসলে কোন বৈশিষ্ট্যগুলো দেখে আরো ক্লিয়ার হব যে না, সামথিং রং, কেন আমরা আসলে সবাই পিটিএসডি তে আক্রান্ত। এখন আমরা যদি সেই পয়েন্টটাতে যাই, এতটুকু পর্যন্ত ক্লিয়ার আপু? বা ভাইয়া যারা আছেন আমার সাথে, তাদের জন্য যদি একটু কানেক্টেড করেন, তাহলে আমরা সামনে একটু আগাই। যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, ক্লিয়ার না হলেও দেখা যাচ্ছে এই বিষয়গুলো বারবার আসতে হবে, কারণ এই বিষয়টা আসলে এত ইজি জায়গা না, এটা অনেক ভাস্ট একটা জায়গা। আহ জি জি, সামনে আগান ইনশাআল্লাহ। আমরা এটা নিয়ে আর ফার্দার আরো পড়াশোনা এবং চিন্তা ভাবনা দরকার। আপনি আগান, জি ইনশাআল্লাহ। ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তো আমাদের যেটা হয় যে পিটিএসডির কিছু লক্ষণ আমাদের চিন্তার উপর প্রভাব ফেলে, কিছু আমাদের আবেগের উপর প্রভাব ফেলে, কিছু আমাদের আচরণের উপর প্রভাব ফেলে। চিন্তার উপর যেটা প্রভাব ফেলে সেটা হচ্ছে বারবার চিন্তা, জোরপূর্বক কিছু চিন্তা আসে। হয়তো বা আম, শাশুড়ি কাছে ট্রমাটাইজড হয়েছে, বউ এখন 1-1.5 বছর ধরে শাশুড়ি নাই, মানে বিলংসই করছে না, পৃথিবীতেই নেই, বা তার কাছেই নেই, কিন্তু ওই যে ওই স্মৃতিগুলো তাকে বারবার বারবার ট্রমাটাইজ করছে। আমার এরকম একজন ক্লায়েন্ট ছিল যে তিনি আহ, একটা খুবই অসাধারণ একটা, মানে খুব জাঁকজমক একটা জগতে বসবাস করেন। তার ডুপ্লেক্স না, তার হচ্ছে 3 তলার পুরো বাড়িটাই তাদের। আহ, তারা 4 জন মানুষ, খুবই একটা হ্যাপি ফ্যামিলি। কিন্তু যে জায়গাটা হলো যে সে আহ, এতটা বেশি তার পাস্টের ট্রমাটিক সিচুয়েশন গুলো বারবার তার চিন্তায় এসে তাকে এত ট্রমাটাইজ করছিল যে ছোটখাটো ইস্যুগুলো নিয়ে তার অ্যাঙ্গার আউটবাস্ট এতটাই তীব্র পরিমাণ হয়ে যায় যে ওই ওই দেশের কর্তৃপক্ষ, মানে পুলিশ বাধ্য হয়ে এসে তাকে অ্যারেস্ট করে, এরকম একটা কন্ডিশন তৈরি হয়। আমার কিন্তু তার সাথে যখন ডিসকাস করলাম, তখন দেখলাম যে না, তার অতীত স্মৃতিগুলোই বারবার তার ওই চিন্তাগুলো তাকে এত বেশি ডিস্টার্ব করছে যে সে স্বাভাবিক থাকতে পারছে না। এবং ভয় আতঙ্কর অনুভব, ভয় আতঙ্কটা যে আমি আমার সন্তানের ক্ষেত্রে যেটা বলি, আমাদের বাসাটা যেহেতু একদম রাস্তার উপরে, এবং আমরা জুলাইয়ের ওই ম্যাসাকারের যে গুলি, টিয়ার গ্যাস, তারপরে হচ্ছে আন্দোলনের যে পুরো বিষয়টা, ওটা আমরা সরাসরি বারান্দা থেকেই দেখতে পারতাম, এবং আমাদের টিয়ার গ্যাসের কারণে আমাদের মানে আগুন ধরাতে হতো। তো আমার ছেলে যেটা করে এখনো, যে যদি গাড়ির চাকার পাংচার হয়, ও প্রচন্ড ভয় পায়, ওর মাঝ রাতেও এসে জড়ায় ধরে, মানে আতঙ্ক একটা অনুভব করে, হঠাৎ করে শব্দ, সেটা ওকে আতঙ্কিত করে ফেলে। তো এই যে ভয় আতঙ্কটা 1 বছর হয়ে গেছে, কিন্তু তার ভেতর থেকে কিন্তু ভয় আতঙ্কটা ওভাবে যায়নি এখনো। অতিরিক্ত সতর্কতা, আহ, মানে সতর্কতাটা বৃদ্ধি পাচ্ছে। এখনো যদি খেয়াল করে দেখেন যে আগে মা বাবারা এই মাইলস্টোনের ঘটনাতে পর, মা বাবা যারা সন্তানদেরকে স্কুলে দিয়ে বাসায় আসতো, অনেক মা বাবা এখন চেষ্টা করে যে ওর বাচ্চা যতক্ষণ আছে আমি ওই সময়টা ওখানেই থাকি। অতিরিক্ত সতর্কতা বেড়ে যাচ্ছে, সতর্কতাটা অস্বাভাবিক বেড়ে যাচ্ছে। এবং এইটা এটা হচ্ছে এই ট্রমার একটা রিজন হতে পারে। সহজে রাগ বা ক্ষোভ হওয়া,
ইরিটেট হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, ছোটখাটো ইস্যু নিয়ে বিরক্ত হয়ে যাচ্ছে। কিন্তু ওই ছোটখাটো বিরক্ত হচ্ছে যে তার যে এটার জন্য পরিবারে একটা ইম্প্যাক্ট পড়ছে, তার সন্তানের উপর ইম্প্যাক্ট পড়ছে, তার হাজবেন্ডের উপর ইম্প্যাক্ট পড়ছে, তার সারাউন্ডিং এর উপর ইম্প্যাক্ট পড়ছে, এবং এখানে রাগ হওয়ার তেমন কোনো রিজন নাই। কিন্তু সে তো জানি না যে এই যে অনেকগুলো ট্রমাটাইজ ঘটনা সে দেখেছে, সেটা ট্রমাটা তার ভেতর একটা লুপ তৈরি করছে, তাকে ইরিটেট করে রাখছে। আগের মতন কনসেন্ট্রেশন দিতে পারছে না। বাচ্চা যারা আছে, যারা স্কুলটাতে শুরু হয়েছে, ক্লাস করা শুরু করে দিয়েছে, এখানে একটা মোস্ট অফ দ্য অধিকার অনেক অনেক স্টুডেন্টের মধ্যে এই সিমটমটা দেখা দিবে যে তারা আসলে তাদের কনসেন্ট্রেট দিতে সমস্যা হবে। তাদের প্লেন যখন তাদের উপর দিয়ে যাবে, তারা অনেকটা ডিফিকাল্ট, মানে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি কাজ করবে, এবং এটা প্রবলেম ক্রিয়েট করবে। জীবনের প্রতি আগ্রহ হয়ে যাওয়া, মানে এত অঢেল জিনিসের মধ্যে আমরা বসবাস করছি। আমরা যদি আমরা অ্যানালাইজ করি, আমাদের আলমারি বলি, আমাদের খাওয়া দাওয়া বলি, অনেক কিছুই, কিন্তু ওই যে জীবনের প্রতি যে তৃপ্তি বা আগ্রহ বা ওই জিনিসটা আমাদের মধ্যে দিন দিন কমে যাচ্ছে। এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে। সামাজিক বিচ্ছিন্নতা, ট্রমা এমন একটা জিনিস যেটা আমাদেরকে আইসোলেট করে রাখে, আমাদেরকে একাকিত্বের একটা কুঁড়ের মধ্যে ফেলে দেয়। আমাদের শারীরিক কিছু লক্ষণ দেখা যায়, এগুলো তো আমাদের হচ্ছে সামগ্রিক একটা লক্ষণ, আমরা যেটা এক্সপ্লোর করছি। কিছু কিছু শারীরিক লক্ষণ দেখা যায়, মাথা ব্যথা, পেট ব্যথা, আহ উত্তেজিত থাকা অন অন টাইম, একটা হচ্ছে নিরাপত্তাহীন, একটা সব সময় একটা কেমন যেন বোধ দেয়, সব সব সময় দরজা টরজা এক ধরনের আহ কেউ আসতেছে, একটা ভয় ভীতি, একটা এরকম কন্ডিশন। ঘুম, এটা খুবই খুবই একটা কমন বৈশিষ্ট্য যে ঘুমের সমস্যাটা খুব প্রকট আকারে এই সময়টাতে দেখা যায়, খুবই তীব্র পরিমাণ দেখা যায় ঘুমের প্রবলেমটা। এবং এখানে ওই যে আমরা যে লুপের কথা বলছিলাম, যে আমাদের ব্রেনের যে ব্যাপারটা ঘটে, যে আমাদের আসলে এই বিলিফ সিস্টেমে একটা খুবই প্রচন্ড পরিমাণ প্রবলেম ক্রিয়েট হয় বিলিফ সিস্টেমে। সেটা হচ্ছে গিয়ে আপনার শ্বাসকষ্ট শুরু হয়েছে কোনো কারণে, আপনার হার্টবিট বেড়ে গিয়েছে কোনো কারণে, আপনার হচ্ছে বুকের ডান বাম পাশে ব্যথা করছে কোনো কারণে। আপনি সকল টেস্ট করেছেন, করার পর আমার কাছে এসেছেন। আমি আপনাকে এক্সপ্লোর করছি যে দেখুন, এই সমস্যাটা আপনার হার্ট অ্যাটাকের কারণে হচ্ছে না, এটা আপনার সেরোটোনিন লেভেল বাড়ার জন্য হচ্ছে, এটা আপনার এসিটাইল কোলিন বাড়ার জন্য হচ্ছে। গাবা বেড়ে গেছে, এই জন্য আপনি দিনরাত অলস ভাবে জীবনযাপন করছেন। ব্যক্তির কোর বিলিফটা এত পরিমাণ স্ট্রং এবং বিকৃত পরিমাণ থাকে আমাদের, যে তাকে অজস্র এলিমেন্ট দিয়ে বোঝানোর পরও তার কথা হচ্ছে না, আমার বড় ধরনের কোনো একটা সমস্যা আছে, আমার কোনো না কোনো রোগ হয়েছে। আপনি অ্যাকচুয়ালি ওইটা অ্যাড্রেস করতেই পারছেন না। আপনি সামান্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বলতেছেন, সামান্য আমাকে এই কাজটা করতে বলছেন, অযৌক্তিক এই কাজটা করতে বলছেন, যার কারণে যেটা হচ্ছে যে এই যে মস্তিষ্কে যে ট্রমাটাইজ যে সিচুয়েশন থেকে যে তাকে বের করার যে প্রসেসিং এর মধ্যে যে যাব, বিহেভিয়ারিং যে সেক্টরে যাব, এই জায়গাটা অনেক সময় স্ট্রাক হয়ে যাচ্ছে। এবং ওখানে যুক্তি কাজ করে না, ব্যক্তিকে যে পরিকল্পনাগুলো কাজ করে না, ব্যক্তির মধ্যে কোনো ধরনের সচেতনতার জায়গাটা খুব ধীরগতি হয়ে যায়। এই জায়গাটা একটা স্ট্রং ঝামেলা ক্রিয়েট করে। এবং যেটা হয় যে আমরা যখন বিপদে পড়ি, কোনো একটা বিপদ হবে, তখন আমাদের আসলে এই যে এমিগডালাটা আগে সংকেত দিয়ে দেয় যে এই আমার মনে হয় বিপদে পড়ছি। তখন বডি হচ্ছে ওই ফাইট করা শুরু করে, ফ্লাইট করা শুরু করে, ফ্রিজ করা শুরু করে। তো তখন কি হয়, যখন এটা করা শুরু করে দেয়, তখন ওই শারীরিক লক্ষণগুলো এতক্ষণ যেটা আপনাদেরকে বলছিলাম, এছাড়া হচ্ছে শ্বাসকষ্ট হয়, মাথা ব্যথা করে, দম নিতে কষ্ট হয়, হাত পা কাঁপে, অনেকে অজ্ঞান হয়ে যায়, কলাপস করে, অনেকে হাত পা পুরো প্যারালাইসিসের মতন হয়ে যায়। তো এই ব্যাপারগুলো এমিগডালা এই বিপদ বোঝার খেয়ে বিপদে বুঝে এই রিয়াকশনটা করে, এবং সেটা একটা হরমোনের কারণে হচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে যে ওই ওই তীব্র প্রবলেম না হলেও, এখন যদি কেউ মারা যায়, মাইকে বলে, কেউ কোনো লাশ যায়, কোনো অ্যাম্বুলেন্স যায়, কোন একটা মানুষ ফোন করে বিপদের কথা বলে, কোনো একটা হাত কেটে গেছে একটা মানুষের, সামান্য হসপিটালে যাচ্ছে কোনো কারণে, সমস্যার কারণে, তখনও তার ওই অ্যামিগডালাটা ওই ফাইট ফ্লাইট এবং ফ্রিজ যে রিয়াকশন গুলো ওগুলো করতে থাকে, তীব্র পরিমাণ করতে থাকে, এবং ওই সিমটম গুলো কন্টিনিউ চলতে থাকে আমাদের মধ্যে।
এখন আমাদের কথা হচ্ছে গিয়ে যে এই যে পরিস্থিতিগুলো আমাদের মধ্যে চলছে, এই পরিস্থিতিগুলো চলার ফলে যেটা হচ্ছে, আমরা যদি সহজ ইউলুপ বলি যে স্ট্রেস মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই স্ট্রেসটা একটা পর্যায়ে এত বেশি বেড়ে যায় যে আমরা ওই স্ট্রেসের আমাদের পারফরমেন্স জায়গাটা আমরা খুব ক্লান্ত হয়ে যাচ্ছি, আমরা হচ্ছে পেনিক হয়ে যাচ্ছি, আমরা অ্যাঙ্গার আউটবাস্ট হয়ে যাচ্ছি, আমাদের ব্রেকডাউন হচ্ছে, স্ট্রেসটা হিউজ পরিমাণ বেড়ে যাচ্ছে, ইউলুপটা হিউজ পরিমাণ। আবার এমন বেশি ফেটিক হয়ে যাচ্ছে যে আমাদের আগ্রহটা একদম ডাউন হয়ে যাচ্ছে, আমরা কোনো কাজের প্রতি এনার্জি ফিল করছি না। কিন্তু আমাদের আসলে থাকার জায়গাটা হচ্ছে নিউরে মানে একটা মধ্যম অবস্থায় থাকাটা খুব জরুরি, সেই মধ্যম অবস্থাটাই আমরা থাকতে পারছি না। কখনো কখনো একদম পুরো আমরা ক্লান্ত হয়ে যাচ্ছে, আমার দ্বারা যতটুকু কাজ করা দরকার সেই কাজটাও আমার দ্বারা হচ্ছে না। কখনো কখনো এত তীব্র পরিমাণে স্ট্রেস হচ্ছে যে আমি পেনিক হয়ে যাচ্ছি, অ্যাংজাইটির তীব্রতা আমার পুরো বডি দখল করে নিচ্ছে, তখনও আমি কাজ করতে পারছি না। দুটো জায়গায় আসলে ডিফিকাল্টিস ফর্ম বিলংস করছে। এবং আমাদের আরো যে প্রবলেম গুলো হচ্ছে, আমরা যদি সামনে আগাই, এটার কারণে তো অনেক ধরনের ডিস্টারবেন্স হচ্ছে, এবং সেটা আমাদের স্ট্রেসের ফলে ইফেক্ট বডিতে পড়ছে, এবং সেটা আমরা দেখছি। আমরা অনেক সময় আমাদের ওয়েট গেইন করছে, অস্বাভাবিক খাওয়া দাওয়া বেড়ে যাচ্ছে, অস্বাভাবিক ওয়েট গেইন করছে, অধিকাংশ আমরা রাতে ঘুমাচ্ছি না, এটা একটা ইম্প্যাক্ট ফেলছে আমাদের। এবং এগুলো আমাদের শারীরিক রোগগুলোকে বাড়াতে প্রচন্ড রকম ভূমিকা রাখছে, এই স্ট্রেস গুলো। এই ইউলিপ সিস্টেমের জায়গায় আমরা এটা যদি একটু অ্যানালাইজ করি, এতক্ষণ যে জায়গাটা বলছিলাম যে এটা আসলে রেসপন্স সিস্টেমটাকে কিভাবে এই কর্টিসলটা দখল করে নিচ্ছে, এবং এটা আমাদের পুরো বডির মধ্যে এক ধরনের আম, মানে ভাইরাস আক্রান্ত করে পুরো বডিকে যেমন করে দখল করে নেয়, সেরকম স্ট্রেস, কর্টিসল, পিটিএসডির লক্ষণগুলো আমাদের বডি মাইন্ডকে দখল করে একটা স্ট্রং রোল প্লে করে যাচ্ছে, আমাদের সাথে একটা স্ট্রং রোল প্লে করছে, বাট আমরা এটা আসলে রিয়ালাইজ করতে পারছি না। এবং সেটা আমাদের বিহেভিয়ারে প্রভাব ফেলছে, আমাদের ইমোশনে প্রভাব ফেলছে, আমাদের বডির উপর রিয়াকশন নানান ধরনের রিয়াক্ট করছে, এবং আমরা একটা এমন জীবনযাপন করছি, সেই জীবনযাপনটা সবসময় একটা জাজমেন্টাল রোল থাকছে, সবসময় একটা নেগেটিভ ঘোরের মধ্যে চলছি, সবসময় একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে, যদি আমরা এটা কিন্তু বাচ্চাদের উপর পিটিএসডির প্রভাবটা একটু ডিফারেন্ট আঙ্গিকে পড়ে, এটা বড়দের উপর এক ধরনের পড়ে, বাচ্চাদের উপর একটু অন্য ধরনের এই পিটিএসডিটা পড়ে। যেটা বলছিলাম যে এখন যে বাচ্চাগুলো অমনোযোগী হবে, তাদের ফ্রেন্ড সার্কেল যেহেতু অনেকের চলে গেছে, সেখানে একটা সম্পর্কের সমস্যা হবে, বাবা মার সাথে রিলেশনশিপে একটা প্রবলেম দেখা দিবে, তাদের অনেক নাইট মিরর হবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন তারা দেখবে। তো এই বিষয়গুলো খুবই স্ট্রং ভাবে কাজ করে। কিছু কিছু যেহেতু আমাদের লাস্টের একদম 5 মিনিটে যদি একটু আমরা এটা একটা আলোচনা হলো, এখানে আসলে সমাধানের জায়গাটা এক্সপ্লোর করা ওভাবে হয়তো বা সম্ভব না, যদি একটু সামান্য ভাবেই করা হয়। বিভিন্ন গবেষকরা বলছে যে এই ট্রমাটাইজ যে বিষয়টা, আর ট্রমাটাইজ বিষয়টা থেকে বের হওয়ার জন্য ব্যক্তি তার ভেতর যে যে ট্রমার গুলো তৈরি হয়, হ্যাঁ, এই ট্রমার স্মৃতিগুলো যেগুলো তৈরি হয়, আহ এবং 18 মাসেরও বেশি পুরনো, এবং এগুলা এই স্মৃতিগুলো কি হয়, নেগেটিভ অনুভূতি গুলো বডির মধ্যে থাকতে থাকতে ছোট 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 পিটিএসডির রিয়াকশন গুলো তৈরি করে। তো এই রিয়াকশন গুলো থেকে আমরা বের হতে যদি চাই, তাহলে কয়েকটা টেকনিক্স বলা হচ্ছে, যে ছোট ছোট কিছু সিস্টেম আমরা ফলো করতে পারি, যাতে করে আমাদের শরীরে স্নায়ুর উপর আমাদের দীর্ঘমেয়াদী যে স্ট্রেস হরমোন রিলিজের জায়গাটাতে কিছুটা হলেও বাধা হতে পারে। ঠিক বিভিন্ন গবেষণা একটা বলছে যে কোনো ব্যক্তি যে টানা 3 দিন 15 মিনিট করে তার এই ট্রমা খারাপ অভিজ্ঞতাটা যে শুধু লেখে, 3 দিন ধরে 15 মিনিট করে একদম কনসেন্ট্রেটলি লেখে, তাহলে যেটা হচ্ছে জার্নালিং যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে তার জন্য বেশ হেল্প করে। জার্নালিং যেটাকে আমরা বলছি সেটা তার জন্য হেল্প করে। এখানে আরেকটা জিনিস খুব বেশি হেল্প করে, সেটা হচ্ছে গিয়ে যে ট্রমাতে যে পরিস্থিতিগুলো তৈরি হয়, এখানে কিন্তু আহ, আহ, বলা হচ্ছে যে কোরআনে হিলিং প্রসেসিং এর সবকিছু স্ট্রং ভাবে বলা আছে।
তো এখানে যেহেতু বিলিভের জায়গাটা নড়বড় হয়, আমাদের নেগেটিভ থটটা আসে, এই নেগেটিভ থটটাই আসলে আমাদের রিয়াকশনটা ক্রিয়েট করে। মেইনলি এই নেগেটিভ থটটাই আমাদের রিয়াকশন ক্রিয়েট করে। কারণ আমরা প্রতিনিয়ত নিজেদের সাথে কথা বলি, মানে আর কেউ নাই চারপাশে, কেউ নেই, একা একা ব্যক্তি কথা বলে, এবং চিন্তাগুলো ব্যক্তির এত দ্রুত কাজ করে, সেখানে মেন্টাল হাউস ক্লিনটা একেবারেই কাজ আমরা মানে হাউস ক্লিনটা হয় না। আর যেহেতু আমরা অল টাইম বক বক করলাম, অনেক 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 বিষয় নিয়ে আমরা বক বক করি, কিন্তু এই বিষয়গুলো যেটা হয় যে যখন আমি ঠান্ডা মাথায় চিন্তা করব যে আমি সারা দিনে কি পরিমাণ কোনো একটা ব্যক্তিকে কেন্দ্র করে, নিজেকে কেন্দ্র করে, পৃথিবীকে কেন্দ্র করে, সামগ্রিক দিক দিয়ে কেন্দ্র করে চিন্তার প্যাটার্নসটা আমার কিরকম হচ্ছে, এই জিনিসটা আমরা ফাইন্ড আউট করতে যদি পারি, কখনো বুঝতে পারি। এখানে মূলত জার্নালিং যে বলা হচ্ছে, 15 মিনিট কেন বলা হচ্ছে, 15 মিনিট বলার পিছনে একটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। কারণ এই এই ব্যাখ্যাটা এখন আমরা কেন বেশি ইরিটেট হচ্ছে, কারণ যখন একটা ব্যক্তি বই পড়ে 15 মিনিট পর তার ওই অবচেতন ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায়, যেটাতে আসলে গার্বেজ গুলো জমা থাকে। তো এই গার্বেজ গুলো জমা থাকলে ওই ব্যক্তিত্ব বইয়ের ভেতরে নিজেটা অনেকটা হিল করে ফেলে। যারা যারা হচ্ছে শেষ রাতে ইবাদত করছে, হ্যাঁ, জিওল হক্সের একটা বই আছে সেজদা ও বিজ্ঞান। তো ওখানে কিন্তু খুব চমৎকার ভাবে বইটাতে এক্সপ্লোর করা হয়েছে, যখন আপনি সেজদা করছেন তখন আপনার মাথাটাকে যখন নত করছেন তখন অক্সিজেন সার্কুলেটটা আপনার মস্তিষ্কে, আপনার বডিতে অক্সিজেন এবং পানির ভারসাম্যহীন হয়ে যায়, যখন একদম এই ট্রমা গুলো যখন হয় তখন তো অনেক বেশি এই সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন, এই নিউরো ট্রান্সমিটার গুলো রিলিজ হয়। কিন্তু এই রিলিজ হয় কোথায় থাকে, ওই রক্তের নালিকাটাতেই চলে। কিন্তু ওইটা হচ্ছে মূলত অক্সিজেন ওটাকে হিল করতে অনেকটা হেল্প করে। তো দেখা যায় যে অক্সিজেন সার্কুলেটটা বেড়ে গেলে আপনার এই মাথা ব্যথার প্রসেসিংটা অনেকটা কমে যায়, বডিতে যে রিয়াকশন গুলো না ওগুলো কমে যায়। কিন্তু এটা একটা কাজ, এটা একটা সিস্টেমেটিক্যাল কাজ, আপনাকে খুব রেগুলার একটা সিস্টেমেটিক মেনটেন করতে হবে, তখন এটা একটা প্রোডাক্ট মানে একটা ফলপ্রসূ একটা কাজে পরিণত হবে। তো এই জায়গাটা স্ট্রং ভাবে বলা হচ্ছে যে এই নেগেটিভ থট গুলো অ্যাকচুয়ালি আমাদেরকে ভীষণ ভাবে ডিস্টার্ব করে। এটা যদি আমরা সতর্ক না হই তাহলে এটার ইম্প্যাক্টটা আমাদের ইমোশনের উপর পড়ে। নেগেটিভ চিন্তাটার উপর যদি আমরা সতর্ক না হই তাহলে এই নেগেটিভ থটটা আমাদের নেগেটিভ ইমোশন ক্রিয়েট করে, নেগেটিভ ইমোশনটা আমাদের ফিজিক্যাল নেগেটিভ রিয়াকশন ক্রিয়েট করে, এই রিয়াকশনটা আস্তে 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 আমাদের আচরণকে প্রভাবিত করে। এই আচরণ করতে 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 ওটা একটা অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাসটা আস্তে আস্তে আমাদের পার্সোনালিটি শেপিং তৈরি করে, এবং আলটিমেট ওইটার আঙ্গিকে আমরা ট্রমাটাইজ বলি বা আনহেলদি লাইফস্টাইল বলি, ওই ঘোরটার মধ্যে আমরা, ওই লুপটার মধ্যে আমরা চলতে থাকি। কিন্তু এটা স্ট্রং ভাবে ক্ষতিকর নেগেটিভ থটটা, এবং এটার জন্য সিস্টেমেটিক্যাল ওয়েতে আপনার নেগেটিভ থটটা থেকে বের হতে হয়। এটা খুবই ইজি যে একটা কর্ম, ইজি যে একটা প্রসেসিং, তা কখনোই না। তো এখন আমরা যদি লাস্ট যে জায়গাটা বলে আমরা শেষ করতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে কি ধরনের প্রবলেমেটিক জায়গাটা হয়। এটা শুধু এখনের জন্য তা না, এটা একটা জেনার, মানে এটা শুধু এই যে আপনি যে ট্রমাটাইজড হয়ে আছেন, এই ট্রমাটাইজটা আপনার এই প্রজন্মকে প্রভাবিত করবে এটা না। যে শাশুড়ি তার শাশুড়ির দ্বারা বিভিন্ন ধরনের ট্রমাটাইজ আচরণের শিকার হয়েছে, ওই ট্রমাটা তার সেই শাশুড়ি রিসলভ না করার কারণে সেই রোলটা সে তার ছেলের বউয়ের উপর করে। এবং ছেলের বউ সেম যে জায়গাটা হয় যে মেয়েরা অনেক সময় পারিবারিক বিষয়টা তার মা বাবা বিভিন্ন জায়গা থেকে শুনে এসে তারপর পরিবারের উপর একটা রোল প্লে করে। এটা সিলসিলা, এই যে এই সিলসিলা আঙ্গিকে এই জেনারেশন, প্রজন্ম পর প্রজন্ম এই প্রসেসিংটা চলতে থাকে। এবং এখন যে প্রবলেমটা আরো স্ট্রং জায়গাটা, যে ওই সময়ে তো মানে আপনি যে জায়গাটাতে যদি এখন আপনি সচেতন যদি না জায়গাটা হয়, তো ওই ওই সিলসিলাটা যেহেতু চলছে, ওই জিনিসটা বাচ্চাদের উপর এখন ভিন্ন ধরনের প্রভাব ফেলছে। কারণ ওরা আসলে মাল্টি, মানে ওরা এখন এত বেশি ইনফরমেশনের মধ্যে থাকে, ওদের কাছে আসলে এই জায়গাগুলো অনেক বেশি কনফিউজড হয়ে যায়। এবং এই পরিবারগুলোতে না, এই ট্রমাটাইজ মা, ট্রমাটাইজ পরিবারগুলোতে যে বাচ্চাটা
বড় হচ্ছে, সে যদি কোনোভাবে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের বাচ্চা হয়, কোনো একটা ঘরের যদি বর্ডার লাইন পার্সোনালিটির বাচ্চা থাকে, তার জন্য অন্য কোনো শত্রুর প্রয়োজন হবে না। ওই একটা বাচ্চাই যথেষ্ট, তাকে সারা জীবন একদম মৃত্যুর আগ পর্যন্ত তাকে যন্ত্রণা দিয়ে কষ্ট দেওয়ার জন্য ওই একটা বাচ্চাই যথেষ্ট। মানে এতটা আহ ওই বাচ্চাটা এতটা কষ্ট ফিল করে তার তার লাইফে, ওই যাদের বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হয়, যে ও নিজে যেমন অশান্তি থাকে, চারপাশের মানুষগুলো একটা এই ট্রমাটাইজ কন্ডিশনের মধ্যে চলে যায়। এবং এই চক্রটা থেকে বের হওয়াটা খুব জরুরি, মানে জরুরি মানে এটা মানে এটা থেকে যদি না বের হতে চাই, আমরা না বের হওয়ার প্রসেসিং এ যাই আমরা, তাহলে আমাদের আসলে সামনে যে ফিলিং এর জগৎটা, মানে আনন্দ অনুভূতির যে জায়গাটা, বইয়ের যে জগৎটা, ওইটা থেকে তো প্রজন্ম বের হয়ে আসছে যে আমরা বইকে ওইভাবে ফিল করি না। তো এটা আরো বেশি ইম্প্যাক্ট ফেলবে আমাদের সোসাইটির মধ্যে। অনেক অনেক সবাইকে জাজাকাল্লা খায়ের, এটা খুব চমৎকার একটা ভিডিও আছে, আমি স্লাইডটা দিয়ে দিব। ওই ট্রমার থেকে কিভাবে আমরা আরো এখানে অসাধারণ কিছু টেকনিক্স দেওয়া আছে। তো আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, যদি আপনাদের মনে হয় যে আরো ইন ডিটেলস আপনারা এটা নিয়ে অ্যানালাইজ করতে চান, পড়াশোনা করতে চান, মেন্টাল হাউস ক্লিন নিয়ে এটা নিয়ে আমরা ভবিষ্যতে ডিসকাস করতে পারি। তো সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এটা আঙ্গিকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের সময়ও যেহেতু একটু কম, আমরা এটা শেষ করে দিব আর কি। সাইদ ভাইয়েরও সময় বেশ কম। ভাই, সাইদ ভাই, আমার আলোচনা শেষ। 9টা বাজে, আপনারও মনে হয় অফিসে যেতে হবে। সাইদ ভাই কি আছেন? সাইদ ভাই কি আছেন? ওয়েল, আমার মনে হয় সাইদ ভাই নাই। জাযাকাল্লাহ খায়ের ম্যাডাম, আপনার এই আলোচনাটা অসাধারণ একটা আলোচনা ছিল, থট প্রভোকেটিভ এবং লার্নিং ওয়াইজ এটা একটা চমৎকার। আমার ধারণা যে আপনি এইটা নিয়ে একটা সেশন করতে পারেন, এখান থেকে ওয়ে আউট গুলো যেগুলো আপনারা দিয়েছেন, নিয়ে ওই যে লক্ষণগুলো, সিমটমস গুলো লং টার্ম, এটার ওয়ে আউটটা কি হওয়া দরকার, ইফেক্টিভ ওয়ে আউট কি হওয়া দরকার, এবং আমাদের ডেইলি লাইফে লিভিং প্যাটার্নের ভিতরে এগুলোকে কিভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারি, প্র্যাকটিসে আনতে পারি, এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। এনিওয়ে, আমি জার্নিতে আছি বিধায় আমি আর কথা বলছি না, আপনারা প্রোগ্রাম শেষ করে ফেলতে পারেন। জাযাকাল্লাহ খাইর। আসসালাম। ওকে।